খারাপ আবহাওয়ার সৃষ্টি হয় তাৎক্ষণিকভাবে নৌ পুলিশের নির্দেশে জাহাজগুলোকে সেফ জায়গাতে নিয়ে যাওয়া হবে। ডক্টর শামসুদ্দৌলা খন্দকার আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। ডক্টর শামসুদ্দৌলা খন্দকার বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। ঈদের ট্রেনে বাড়ি ফেরার বিষয়ে কথা জানতে এখন কথা বলছি রেলের মহাপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সঙ্গে। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, এইবারও কি ঈদের আগে বা ঈদের সময়টার পরিবহনের ট্রেনের ছাদে বা জানালায় যাত্রী থাকবে, নাকি এইবার আপনারা ছাদে বা জানালায় যাত্রী পরিবহন করতে দিচ্ছেন না? জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন। ধন্যবাদ আপনাকে। আসলে ছাদে ভ্রমণ করাটা বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ এবং এটা বৃষ্টি রোদে ভিজে নানা রকম কষ্ট পেতে হয়। সেই জন্য যাত্রীরা যাতে ছাদে না চড়ে সেই জন্য আমরা বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছি। প্রতিটা স্টেশনেই আমাদের লোকজন রেখেছি। আমাদের নিরাপত্তা বাহিনী, জিআরপি, মেট্রোপলিটন পুলিশ এবং বিভিন্ন সংস্থার লোকরা চেষ্টা করবে যাতে কেউ ছাদে না চড়ে, এবং ছাদে না চড়ার জন্য আমরা পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তাদেরকে অনুরোধ করেছি এবং আমরা প্রয়োজন বোধে আমরা তাদেরকে জোর করে ছাদ থেকে নামিয়ে দিয়ে হলেও ছাদের ভ্রমণ পরিহার করার চেষ্টা করব। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সারা দেশের এই বিস্তৃত রেল নেটওয়ার্ক নির্বিঘ্ন করার জন্য আপনাদের সারা বছরে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু সেই পরিশ্রম একটি উত্তুঙ্গ পর্যায়ে পৌঁছায় যখন এই বড় বড় উৎসবের সময়টি আসে। এইটা নির্বিঘ্ন করার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি কি বা কি সংকটে আপনারা পড়ে থাকেন মানুষের যাত্রা নিরাপদ নির্বিঘ্ন করার জন্য? না, মানুষের যাত্রা নির্বিঘ্ন নিরাপদ করার জন্য আমাদের সব রকম প্রচেষ্টাই থাকে। আমাদের সারা দেশ জুড়ে 2877 কিলোমিটার রেল লাইন রয়েছে এবং এই রেল লাইনে যাতে নির্বিঘ্নে ট্রেন চলাচল করতে পারে সেজন্য আমাদের আইন প্রয়োগকারী সংস্থা তথা জিআরপি, নিরাপত্তা বাহিনী সর্বদাই সচেষ্ট থাকে। এতদ্ব্যতীত আপনি জানেন আমাদের রেল লাইন সংরক্ষণের জন্য ওএমএন বলে একটা পদ আছে এবং আমাদের এই সারা দেশ জুড়ে ওএমএন আছে। আমরা এইসব ইম্পর্টেন্ট টাইমগুলোতে আমাদের ওএমএনদের দিয়ে আমরা রেল লাইনে প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করি। আমার নিরাপত্তা বাহিনী অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে। এছাড়াও আমরা কিছু আনসার অতিরিক্ত নিয়োগ করি যাতে করে ভ্রমণের সময় এইসব গুরুত্বপূর্ণ সময়গুলোতে রেল লাইনে কোনো রকম সমস্যার সৃষ্টি না হতে পারে। জি জনাব তোফাজ্জল হোসেন, আমাদের জানার ইচ্ছা ছিল যে এই যে এত বড় কাজ 2877 কিলোমিটার লাইন, এটাকে নির্বিঘ্ন নিরাপদ রাখতে গিয়ে আপনারা কি ধরনের সংকটে পড়েন বা কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েন, নাকি সবকিছু একদম ভালোভাবেই চলতে থাকে, কোনো সমস্যায় আপনারা পড়েন না? না, এটি সাধারণত সবসময় ভালোভাবেই চলতে থাকে। আপনি জানেন যে বাংলাদেশ রেলওয়ের যে রেল লাইনগুলো আছে এগুলো সে দেশের জনগণ গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং একসময় রেল লাইনের উপর দিয়ে কেউ হাঁটতেও ভয় পেত। বর্তমানে সেই সব অবস্থা নেই, মানুষ রেল লাইনের পাশ দিয়ে চলাফেরা করে কিন্তু রেল লাইনের কোনো ক্ষতি করার কোনো চেষ্টা কেউ করে না। যেটি হয়েছিল একমাত্র বিগত কিছুদিন নির্বাচনের পূর্বে রাজনৈতিক যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তখন আপনার কিছু কিছু উচ্ছৃঙ্খল লোক, নাশকতাকারী লোক এবং আর বিরোধী দলের কিছু লোকজন রেল লাইনের উপর চড়াও হয়ে আমাদের কোনো কোনো জায়গাতে রেল লাইন উৎপাদিত করে ফেলেছে। রেল থেকে গাড়ি ফেলে দেওয়ার ব্যবস্থা করেছে, ব্রিজে আগুন দিয়েছে, স্লিপার পড়িয়ে দিয়েছে, কিন্তু জনাব তোফাজ্জল হোসেন অনেক জায়গাতে অনেক কুচি আগুন দিয়েছে। জনাব তোফাজ্জল হোসেন, এই মুহূর্তে আর এরকম কোনো সংকট নেই। ঘটনাগুলো কিন্তু সাধারণ সময় ঘটে না, মানে এরকম কোনো সংকট নেই এই মুহূর্তে। জনাব তোফাজ্জল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলেন রেলের মহাপরিচালক জনাব তোফাজ্জল হোসেন। এডিটর স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত এডিটর স্পিকে। ঈদের আর 4 দিন বাকি থাকলেও রাজধানীতে এখনো জমে ওঠেনি কোরবানির পশুর হাট। গরুর সরবরাহ পর্যাপ্ত হলেও দাম বেশি হয়, হতাশ হচ্ছেন অনেক ক্রেতা। তবে বেচাকেনা পুরো জমে শুরু হলে দাম কিছুটা কমে আসতে পারে বলে মনে করছেন ইজারাদার ও গরুর ব্যাপারীরা। বাড়িধারের পাশে কোকাকোলার কোরবানির হাটে 9 লাখ টাকা দাম উঠেছে এই ষাঁড়ের। এটিকে মোটা তাজা করার কোনো ওষুধ দেওয়া হয়নি বলে দাবি করছেন মালিক। আমি ভাই কষ্ট করে পালছি, আমার অনেক খরচ হয়েছে, এর জন্য যাচ্ছি। 9 লাখ টাকা অনেক বেশি হয়ে গেল না? না, বেশি হবে কেন ভাই, আমার খরচ আছে না। গরু এত বড় হয়েছে কেমনে? কোনো ওই যে স্টেরয়েড ওই মেডিসিন দিছো নাকি? আমি কোনো মেডিসিন করে নাই ভাই। ক্রেতাদের আকৃষ্ট করতে চলছে হাকডাক। পশু চিকিৎসক ও নিরাপত্তা সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন ইজারাদাররা। জার্নিতে হয়তো একটু সামান্য অথবা ইয়ে হইতে পারে, বেতারতা পাইতে পারে, নাহলে গরু সব সুস্থ গরু এবং সবল গরু। গরুকে মোটা তাজা করার জন্য যে বিশেষ এই ধরনের গরু এখনো আসেনি, এখন এই মার্কেটে আসেনি। মোটামুটি গরু আসতেছে, তো আরও গরু আসবে। আমাদের হাটে কোনো গরু ট্রাক আমরা জোরপূর্বক নামাই না, তারা নিজের ইচ্ছাকৃতভাবে গরু নামাইতেছে। তবে হাটে গরুর সরবরাহ ভালো হলেও দাম বেশি হাঁকায় হতাশ অনেক ক্রেতা। কিনা যেহেতু নিয়ত করছে এটা তো কিনতেই হবে, এখন দাম বেশি হইলেও কিনবো, আস্তে আস্তে কিনবো আর কি। কিনা দিই তো আমার বেচা, কিনে আনছি বেশি দিয়ে, বেচা লাই বেশি দিয়ে।
আমদানি যদি বেশি হয় তাহলে কম দিয়ে চলে যাবো। এইবার মনে হচ্ছে বেশি বেশি ইচ্ছা করে দাম বেশি বলতেছে। শুনে শুনে ঘুরি ঘুরি চলে যাচ্ছে হচ্ছে দুই একে শুরু হবে না রাত পোয়ালে আবার। বেচাকেনা পুরো দমে শুরু হলে দাম কিছুটা সাধ্যের মধ্যে আসবে বলে ধারণা করছে ক্রেতা বিক্রেতা সবাই। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী আগারগাঁওয়ের কোরবানি হাটে আছেন সহকর্মী শাকিল আব্দুল্লাহ এবং বগুড়ায় আছেন সহকর্মী হাসিবুর রহমান বিলু। তাদের সাথে কথা বলছি। প্রথমে শাকিল, আপনার কাছে জানতে চাইবো যে আগারগাঁও হাটেও কি গরুর দাম বেশি বলে মনে হচ্ছে আপনাদের, বা ক্রেতারা এরকম অভিযোগ করছেন যে গরুর দাম অনেক বেশি? শাকিল। খালেদ ভাই, আগারগাঁওয়ে আসলে এখন সবগুলো, আমি পুরান ঢাকা ছিলাম সারাদিন, আগারগাঁও এসেছি কিছুক্ষণ আগে, গরুর দাম মোটামুটি বেশি রয়েছে। তবে আমি যে বিষয়টি আজকে দেখাতে চাচ্ছি আগারগাঁও হাটে, এখানে হাটটি এত বেশি বিস্তৃত, এখানে 3টি সরকারি হাসপাতাল রয়েছে বড় বড়, একদম প্রধান যে সড়ক রয়েছে সড়কটি ঘেঁষে দেখেন যে হচ্ছে পেছনে গরু সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এখানে কিছুক্ষণ পরপরে যানজট লেগে যাচ্ছে এবং এখন পর্যন্ত হাট সেভাবে না জমে উঠলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগারগাঁও এই হাটটিতে বিভিন্ন প্রজাতির গরু আসছে এবং বিক্রেতারা আশায় আছেন যে আজকে রাত্রি পার হবার পর, কালকে যেহেতু শুক্রবার রয়েছে, ছুটির দিন রয়েছে, কালকে থেকে হয়তোবা ক্রেতারা আসবেন, তারা এমনটাই আশা করছেন। এদিকে এই আগারগাঁও হাটে অনেক অব্যবস্থাপনা আমাদের চোখে পড়ছে। এখানে কোনো ওয়াচ টাওয়ার লক্ষ্য করা যাচ্ছে না। জাল টাকা শনাক্তকরণ করার জন্য যে মেশিন, সেই মেশিন পর্যাপ্ত পরিমাণে এখানে নেই বলে অভিযোগ করা হচ্ছে। বিভিন্ন সমস্যা আছে, তবে সবচেয়ে বেশি বড় সমস্যা সেটি হচ্ছে যে রাস্তার দুই ধারেই এখানে কোনো রকমের একটা জায়গা বেঁধে দেয়া নেই যে এইটুকুর মধ্যেই হাটটি সীমাবদ্ধ থাকবে। এখানে পুরো রাস্তা শ্যামলী থেকে আগারগাঁও ক্রসিং পর্যন্ত পুরো রাস্তাটিতে অর্ধেক জায়গায় দুই পাশে গরু রাখা হয়েছে সারিবদ্ধভাবে। এই হচ্ছে খালেদ ভাই এই আগারগাঁও হাটের সমস্যা। শাকিল, আপনি যে কথা বললেন এই বিষয়ে কি আপনার আইন শৃঙ্খলা বা যারা স্থানীয় প্রশাসন আছেন তাদের কারো কোনো কর্তার সাথে আপনার কোনো কথা হয়েছে যে কেন হাটটি এতখানি বিস্তৃত হয়ে মূল সড়কের উপরে এসে পড়েছে এবং সেটি এখনো সেই ধরনের জট সৃষ্টি না করলেও কিছুক্ষণের মধ্যে সেটি আরো অনেক বড় সমস্যা সৃষ্টি করবে বলে আমাদের মনে হচ্ছে? সেটি নিয়ে কি কোনো কথা হয়েছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বা প্রশাসনের কারোর সঙ্গে? আমরা এখানে প্রশাসনের কাউকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাউকে পাইনি, তবে এখানকার হাটের যারা কর্তৃপক্ষ আছেন, হাটটি যারা দেখেছেন, তারা এই বিষয়ে কথা বলতে চাননি বলে আমাদেরকে জানিয়েছেন। আর এই অন্যান্য হাটগুলোতে যেটা থাকে যে নির্দিষ্ট একটি জায়গা বেঁধে দেওয়া থাকে, এটুকুর মধ্যে তারা অবস্থান করে, কিন্তু এই জায়গাটিতে এত বড় গুরুত্বপূর্ণ একটি স্থানের মধ্যে এই হাটটি কেউ ডেকেছেন কিনা বা যে কেউ এসে গরুটি বিক্রি করে নিয়ে যেতে পারেন এরকম একটি অবস্থা রয়েছে এবং কিছুক্ষণ পরে যানজট লেগে যাচ্ছে। আমরা একটু অপেক্ষা করছি যদি ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের সাথে আমাদের কথা বলা। আপনাকে ধন্যবাদ, আপনি নিশ্চয়ই আমাদেরকে জানিয়ে দিবেন। আমি একটু জনাব হাসিবুর রহমান বিলু আপনার কাছে জানতে চাই, আমাদের কাছে সর্বশেষ খবর হচ্ছে যে বগুড়ার হাটে হাটে অনেক গরু কিন্তু ক্রেতা অনেক কম। পরিস্থিতির কি কোনো পরিবর্তন হয়েছে না আগের ওই রকম পরিস্থিতি আছে? জনাব হাসিবুর রহমান বিলু। খালেদ ভাই, আপনি ঠিকই জেনেছেন, আমি আজকে কয়েকটি হাটে গেছি, সবগুলো হাটেই কিন্তু আমি বিপুল সংখ্যক গরু দেখেছি এবং গরুগুলো কিন্তু বেশ মোটা এবং বড়। তবে ক্রেতাদের সংখ্যা যদি ধরেন তাহলে অনেক হাটেই কিন্তু গরুর চাইতে ক্রেতার সংখ্যা আমি কম দেখেছি। বিশেষ করে শহরের কালীতলা হাট সেখানে কিন্তু আমি অনেক বেশি গরু দেখেছি কিন্তু ক্রেতা নেই বললেই চলে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে তখন বাজে প্রায় 4টা, তখন পর্যন্ত তাদের কিন্তু কোনো ক্রেতাই আসেনি, অথচ হাট শুরু হয়েছে বেলা 12টায়, এরকম অবস্থা। আর সব মিলিয়ে যেটা হচ্ছে বগুড়ার 158টি হাটে এবার গবাদি পশু উঠছে, সবগুলোতেই কিন্তু গরু এবং ছাগলের সংখ্যা অনেক বেশি গতবারের তুলনায়, দামও কিন্তু বেশ কম। কিন্তু এর মাঝখানে একটা গরুর দাম হাঁকা হয়েছে প্রায় 12 লাখ টাকা, সেটার কোনো ক্রেতা পাওয়া যায়নি, শুধু দরদাম শুনেছি, এরকম লোকে আমরা দেখেছি বা জেনেছি। জনাব হাসিবুর রহমান বিলু, যে ক্ষতিকর রাসায়নিক পরিস্থিতি ভালো, জনাব হাসিবুর রহমান বিলু, ক্ষতিকর রাসায়নিক ওষুধ খেয়ে মোটা তাজা করা বা সবল রাখা গরুর শনাক্তে হাটে হাটে চিকিৎসক থাকার কথা। বগুড়ার হাটগুলিতে যতগুলিতে আপনি গিয়েছেন বা দেখেছেন সেগুলিতে কি সেই চিকিৎসকরা আছেন যারা এটা শনাক্ত করতে পারবেন? হ্যাঁ, আমি কালীতলা হাট, যেটা একেবারে শহরের কেন্দ্রস্থল, সেটাতে কিন্তু আমি দেখেছি যে পশু সম্পদ অধিদপ্তরের একদল চিকিৎসক কাজ করছেন এবং তারা ক্রেতা এবং বিক্রেতার সাথে সমন্বয় করবার চেষ্টা করছেন, যে গরু কিনে নিয়ে যাওয়ার সময় তারা জিজ্ঞেস করছেন যে কীরকম, এবং বিক্রেতাদেরকেও কিন্তু নানাভাবে তারা জিজ্ঞেস করছেন এবং কৌশলে জানার চেষ্টা করেছেন যে গরুর স্বাস্থ্য এতটা ভালো কিভাবে তারা করেছেন। আর পাশাপাশি কিন্তু যে জিনিসটা হয়েছে যে হাটের নিরাপত্তার পাশাপাশি এখানকার গরুর স্বাস্থ্যটাও কিন্তু গুরুত্বের সাথেই দেখছেন ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই। খালেদ ভাই। শাকিল আব্দুল্লাহ এবং হাসিবুর রহমান বিলু, আপনাদের ধন্যবাদ। এবার
এবারে কোরবানি ঈদে প্রায় 80 লাখ পিস চামড়া সংগ্রহ করা যাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাত করতে বিভিন্ন ধরনের প্রস্তুতি শেষ করেছেন তারা। দেশে সংগ্রহীত পশুর চামড়ার বেশিরভাগই আসে কোরবানির ঈদের সময়। গত বছর কোরবানির ঈদে প্রায় 60 লাখের মতো পশুর চামড়া সংগ্রহ করেন ব্যবসায়ীরা। এবছর এর পরিমাণ আরও বাড়বে বলে আশা করছেন তারা। এবার 40 থেকে 45 লাখ গরুর এবং প্রায় 35 লাখের মতো ছাগলের চামড়া সংগ্রহের প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা। কাঁচামাল জোগাড় করতে যেই আমাদের প্রবলেমগুলো ফেস করতে হতো অনেক আগে, সেগুলো এখন আর আগের মতো হয় না। পূর্ব প্রস্তুতিটা আমাদের মোটামুটি ঠিকই থাকে। আমাদের কেমিক্যাল, লবণ, তারপরে ঈদের দিনে লোকজনের যে জোগাড় করা, সবকিছুই আমরা মোটামুটি একটা আপডেট রাখি। পশুর চামড়া সংগ্রহের পরপরই তা প্রক্রিয়াজাতকরণের জন্য চলে আসে ট্যানারিগুলোতে। পরিবহন সমস্যা ও সঠিকভাবে সংরক্ষণ না করায় প্রতি বছরই নষ্ট হয় প্রায় 20 থেকে 30 ভাগ চামড়া। তাই এবার আগেভাগে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলছেন ব্যবসায়ীরা। এই ব্যাপারে প্রত্যন্ত অঞ্চলে ঢাকার বাইরে যারা আছে এদের ওডি দিতে হয়, তাদের সাথে আলাপ আলোচনা করতে হয়, মালের কোয়ালিটি বুঝাইতে হয়, কিভাবে আমদানি করবে, এগুলি বোঝানোর পরে মোটামুটি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এবং যে টাকা পয়সা আমাদের লেনদেন এটাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো এটা মোটামুটি আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আছে, শুধু আমরা এক্সিকিউশনে যাব এখন। ঢাকার বাইরে ট্যানারি রয়েছে মাত্র 3টি। এ কারণে দেশের প্রতি বছর যে পরিমাণ চামড়া পাওয়া যায় তার সবটাই প্রক্রিয়াজাত হয় রাজধানীর ট্যানারিগুলোতে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এডির স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।